জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করতে চাইছে বিরোধী দল। মন্তব্য স্পিকারের। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া খালেদার সমাধিতে শ্রদ্ধা। মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফা অস্ত্রোপচার। শারীরিক অবস্থার উন্নতি হলে নেওয়া হবে বিদেশ চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জামাত আমির। পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র করছে, মন্তব্য নাহিদের। শাহজালালের 3rd টার্মিনাল চালু করতে কাজ করছে সরকার, বললেন বিমানমন্ত্রী। রক্ষণাবেক্ষণ ও পরিচালনা নিয়ে জাপানের সঙ্গে বৈঠক। এই যাত্রার প্রথম দিনে ঢাকা ছেড়েছেন যাত্রীরা। ভাড়া না বাড়ানোর নির্দেশ মন্ত্রীর। মলম পার্টি ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা পুলিশের। ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে 2 প্রবাসী নিহত। আল-কুদস দিবসের মিছিলে ইসরায়েলি হামলায়, ইরানের হামলায় কোণঠাসা মার্কিন বাহিনী। এবং দ্বিতীয় ওয়ানডেতে জয় ধরে রাখতে পারল না বাংলাদেশ। ডিএলএস পদ্ধতিতে 128 রানের হার পাকিস্তানের কাছে। সিরিজ সঙ্গে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শ্রদ্ধা জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। স্পিকার বলেন, সংসদে ফ্যাসিবাদের আচরণ যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এই শিমেলের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার। জানান, জাতীয় সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা হবে। আমরা নিরপেক্ষ থাকব এবং ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে আমাদের সেই ভূমিকা থাকবে। এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেই জন্যে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। এরপর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। পরে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করতে চাইছে বিরোধী দল। অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। বাংলাদেশের বিচক্ষণ সংগ্রামী জনগণ সঠিকভাবে রায় প্রকাশ করেছে, যাতে আগামী দিনগুলোতে সংসদীয় গণতন্ত্রের পথ সুগম হয়। গণতন্ত্রের উপরে কোনো আঘাত যেন না আসে, সেজন্য সরকার এবং বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফা অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় বিশেষজ্ঞ চিকিৎসক দল তার অস্ত্রোপচার করেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে তাকে বিদেশ নেওয়া হতে পারে। এর আগে বাদ-জুমা মির্জা আব্বাসকে দেখতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চিকিৎসার খোঁজ খবর নেন। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। গত বুধবার ইফতারিতে পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু সিটি স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর অবস্থার অবনতি দেখতে পান চিকিৎসকরা। বিকেল 3টার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। এদিকে শুক্রবার বাদ-জুমা মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ওনাকে দেখার জন্য এসেছিলেন, তার খোঁজখবর নেওয়ার জন্য। উনি তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন
যে তার একটা অপারেশন প্রয়োজন। অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি না হলে মির্জা আব্বাসকে বিদেশে নেওয়া হতে পারে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। অতীতের কালো আইন বহাল রেখে জাতিকে নিগৃহের চেষ্টা করা হলে জামায়াত তা মেনে নেবে না বলে জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীতে এক ইফতার মাহফিলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সরকারে যেতে না পারায় আফসোস নেই উল্লেখ করে জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে মামলা বা ভয়ভীতির মাধ্যমে তরুণ নেতৃত্ব দমনের চেষ্টা করলে ভবিষ্যতেও তা ব্যর্থ হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীতে ইফতার মাহফিলের আয়োজন করে গবেষণাধর্মী সংগঠন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। যাদের কথায় আমরা গণভোট হা জয়যুক্ত করলাম তারা কিন্তু আজকে সেই জায়গা থেকে সরে গেছে। এটা খুব পেইনফুল। অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির যে সার্কুলার দিয়েছে এটা বাতিল করে আগের সার্কুলারটা বহাল রাখা হোক। এতে প্রধান অতিথির বক্তব্যে মিথ্যাচারিতা, ধোঁকাবাজি করে এদেশে আর রাজনীতির ব্যবসা চলবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতের মতো কালো আইন বহাল রেখে জাতিকে নিগৃহীত করা যাবে না। সরকারের সঙ্গত জনকল্যাণে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কাজের আমরা সমর্থক হব, সঙ্গী হব, কিন্তু আমরা যদি দেখি সেই পুরানা কায়দায় কালো আইন বলবৎ রেখে অথবা নতুন নতুন কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব। ঘর সংসদ, বাইরে রাজপথ। এই সময় বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টিও উঠে আসে জামাত আমিরের বক্তব্যে। একদিনে এত সংখ্যক সেনা অফিসারের মৃত্যু, দুনিয়া এটি নজিরবিহীন। আপনজনেরা জানতে পারলেন না কারাই নীল নকশা তৈরি করেছিল এবং কেন করেছিল। দুইটা তদন্ত কমিশন তখন হয়েছিল, কোনোটাই আলোর মুখ দেখেনি। এই ঘটনা দিয়ে শুরু হয়েছিল খুনের রাজনীতি, এরপরে এটা এসে শেষ হয়েছে 24 এবং তার রেশ উসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে গণঅভ্যুত্থানে নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার নিজের ফেসবুক পেজে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মামলা বা ভয়ভীতির মাধ্যমে তরুণদের নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতের মতো ভবিষ্যতেও ব্যর্থ হবে উল্লেখ করে এই ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। আর প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের সঙ্গে করা আগের চুক্তিটি রিভাইজ করার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সবার আগে বাংলাদেশের স্বার্থই চিন্তা করা হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের ব্যবস্থাপনা, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং আয়ের অংশীদারিত্ব নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারেনি আগের অন্তর্বর্তী সরকার। ফলে সে সময় প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি। তাই দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব জটিলতা নিরসনের মাধ্যমে টার্মিনালটি দ্রুত চালুর পথ খুঁজতেই শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। আর জাপানের পক্ষ থেকে দ্রুত একটি রিভাইজড বা সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয় বলে জানান তিনি। তাদেরকে তাদের প্রপোজাল দিয়েছে, যে প্রপোজাল নিয়ে আমরা কথা বলেছি রিথিঙ্ক করার জন্য, যেটা ভায়াবল হবে বাংলাদেশের জন্য, সেটা করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং তারা শিগগিরই আমাদের সেই রিভাইজ প্রপোজালটা দিবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, যাত্রী সাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে স্বল্প সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে। আলোচনা হয়েছে, আমরা চাচ্ছি, দুই পক্ষই চাচ্ছি যাতে সুন্দরভাবে আমরা এটা চালু করতে পারি। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। যেটা আমাদের দেশের স্বার্থে, আমরা বারবার বলতেছি যে আমাদের যে স্লোগানে আমরা 2/3 ভোট পাইছি, সবার আগে বাংলাদেশ,
তো এই স্পিরিট, এই স্লোগানের স্পিরিটের মাধ্যমেই আমরা নেগোসিয়েট করব। জাপান যেহেতু আগেও কাজ করছে, তাই তাদেরকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তারা। মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এই যাত্রাকে কেন্দ্র করে আলোচনা ছাড়া ভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছেন সড়ক নৌ ও রেল পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদ যাত্রা উপলক্ষে শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী জানান, এবার ঈদ যাত্রায় রেল, সড়ক ও নৌপথে পরিবর্তন আনা হচ্ছে। এদিকে রেলে ঈদ যাত্রার প্রথম দিনে অনেকটা ভোগান্তি ছাড়াই ঢাকা ছেড়েছেন যাত্রীরা। আশিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার শুরু হয়েছে রেলের ঈদ যাত্রা। প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি, অনেকটা ভোগান্তি ছাড়াই ঘরমুখো হচ্ছে মানুষ। শুক্রবার ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় ঈদে রেলের যাত্রা। সূচি অনুযায়ী সব ট্রেনই ছেড়ে যায় সময় মতো। খুব সুন্দর আয়োজন করছে তারা, খুব শৃঙ্খলার মাধ্যমে ভিতরে ঢুকাচ্ছে এবং প্রথম গেটে এবং পরবর্তী গেটে 2 বার করে চেক দেওয়া হচ্ছে। আশা করি এইভাবে যদি কন্টিনিউস চলতে থাকে আর কি, তাহলে ভাবা যায় যে সুষ্ঠুভাবে সবাই ঈদ যাত্রা করতে পারবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত যে অবস্থা, এটা হচ্ছে স্বস্তি মনে হচ্ছে, কারণ বিগত বছরগুলোতে এখানে ঢোকা যেত না, টিকিট থাকলে ওঠা যেত না। সার্বিক পরিস্থিতি দেখতে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিয়েছে সরকার। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। উত্তরোত্তর এই সেবার মান আরো বৃদ্ধি পাবে। যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে জানান রেলমন্ত্রী। 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না, আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। ঈদ যাত্রাকে কেন্দ্র করে পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। এই যাত্রার ভোগান্তি দূর করতে প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। রাজধানীতে এই সংক্রান্ত আলোচনায় তিনি ছিনতাইকারী ও মলম পার্টি সদস্যদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন। পরিবহন সেক্টর নিয়ে সরকারের যুগান্তকারী পরিকল্পনার কথা তুলে ধরেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। ইকবাল অনিকের রিপোর্ট। আর কদিন পরেই ঈদ উল ফিতর। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে যাচ্ছেন মানুষ। এই ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন। এতে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, ঈদ উৎসব নির্বিঘ্ন করার মূল চালিকা শক্তি পরিবহন শ্রমিকরা। ঈদযাত্রা ভোগান্তি মুক্ত করতে শ্রমিকদের কিছু নির্দেশনা দেন তিনি। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। মলম পার্টি এদেরকে ধরায় আপনারা সহযোগিতা করবেন, কারণ আপনারা চিনবেন কারা প্যাসেঞ্জার, কারা কি বলে ছিনতাইকারী, মলম বাস বা বিভিন্নভাবে অপহরণকারী বা প্রতিরোধ করে, এদেরকে আপনারা চিনবেন। আপনারা আমাদের পুলিশকে ধরাই দিবেন, ব্যাপক সংখ্যায় পুলিশ থাকবে, আমরা আপনাদেরকে ধরানোর জন্য পুরস্কার দেব। যে কোনো ব্যত্যয় শুধু পুলিশের অ্যাক্টিভিটি না, প্রশাসন, যোগাযোগ মন্ত্রণালয় আমাকে সরাসরি ফোন করবে। ফোন করলে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধান করে দিব। এ সময় শ্রমিক নেতা শিমুল বিশ্বাস বলেন, সবার সহযোগিতায় এবারের ঈদ হবে আরো সহজ। ঈদ পরবর্তী সময় পরিবহন সেক্টরের যুগান্তকারী পরিবর্তন আনবে সরকার বলেও জানান তিনি। দুই ঈদ আমরা নির্বিঘ্নে পার করতে পেরেছিলাম, এর চাইতে আরেকটু বেটার। মানুষ কিন্তু মন্দ কাজকে কিন্তু সংক্রামক, তাতে কোনো এত বেশি সময় দিতে হয় না। মন্দ কাজ এমনি এমনি বেড়ে যায়, কিন্তু ভালো কাজ পরিচর্যা করতে হয়, তাকে লালন করতে হয়, পালন করতে হয়, রক্ষা করতে হয়। কোনো সরকারকে আমরা দোষারোপ না করে সবাই মিলে ভালো কিছু করব। এদিকে সকালে রাজধানীর গাবতলীতে ফিটনেসবিহীন ও লক্ষ্যর বাস চলাচল বন্ধে মোটরযান ও ওয়ার্কশপ এবং বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডিএমপি। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।
টানা কয়েকদিনের হালকা গরম আর গুমোট পরিস্থিতির পর অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। নগর জীবনে এই বৃষ্টি বয়ে এনেছে এক চিলতে প্রশান্তি। তবে বৃষ্টিতে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী ও ঘরমুখো মানুষেরা চরম ভোগান্তিতে পড়েন। রাস্তাঘাটে চলাচলরত সাধারণ মানুষ সাময়িক বিপাকে পড়লেও গুমোট গরম কমে আসায় তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। তবে অনেক জায়গায় শিলাবৃষ্টির কারণে কাচের জানালায় সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, তেজগাঁও, লিংক রোড ও ভাটারা এলাকায় শিলা পড়ার খবর পাওয়া গেছে। বৃষ্টির মধ্যে রাজধানীর মধুবাগের একটি ভবনের দেয়ালের ইট পড়ে একজন নিহত হয়েছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। রায়হান, কি পরিস্থিতি সেখানকার, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। জি পার্বণ, যেমনটা বলছিলেন, আসলে মধুবাগের যে এই আমি দাঁড়িয়ে রয়েছি এই সড়কটির পাশেই এই যে একটি বহুতল ভবন বলা যায়, 2 তলা কমপ্লিট করা হয়েছে। এই ভবনের পাশে যে দেয়াল ছিল, এই দেয়াল ভেঙে সন্ধ্যার সময় মূলত এখানে এক নারী সহ পথচারীরা যখন এই ভবনটা এই সড়ক দিয়ে যাতায়াত করছিল, তখন কিন্তু এই পাশের যে দেয়াল ভেঙে পড়ে যায় এবং কি দেয়াল ভেঙে পড়ে সাথে সাথে এক নারী কিন্তু এখানে নিহত হয়েছেন। আমরা এসে জানতে পেরেছি এই রাশেদা বেগম 35 বছরের যে নারী, উনি মূলত 5 সন্তানের জননী। সে কিন্তু এই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাটা সেটি কিন্তু ঘটে। ক্যামেরার চোখে আপনাকে দেখাই যে ভবনের পাশের যে দেয়াল রয়েছে এটা কিন্তু বেশ পুরনো দেয়াল। আমরা এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছি, তারাও বলছিলেন যে বেশ পুরনো দেয়াল এবং কি ভিতরে যে ইট পাথর বালুর যে স্তূপ রাখা হয়েছিল, এই স্তূপের ভারে কিন্তু এই দেয়ালটি হেলে পড়ে এবং কি এক পর্যায়ে বেশ খানিকটা জুড়ে দেয়ালটি ভেঙে মূল সড়কের উপরে পড়ে। সেই সময়ই নারী এখান থেকে যখন সড়ক পারাপার হচ্ছিলেন তখন এই ইটের আঘাতে কিন্তু তিনি নিহত হন। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে আরও 2 জন পথচারী কিন্তু এখানে আহত হয়েছেন, তারাও চিকিৎসাধীন রয়েছেন। আমরা একটু যদি ক্যামেরার মাধ্যমে দেখাই এই যে ভবনটি দেখেছেন, এই ভবনটিতে কিন্তু কোনো সেফটির যে বিষয় রয়েছে, সেই সেফটির আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখানে যে জাল দিয়ে উপর থেকে যে ভবনের নির্মাণাধীন ভবনে যেটি হওয়ার কথা, সাধারণত সড়কের পাশে নির্মাণাধীন ভবন তৈরি করলে যে নেট দিয়ে যে আবদ্ধ করে রাখা হয়, সেটা কিন্তু এখানে করা হয় না। একদম খোলামেলাভাবেই এই ভবনটি তৈরি হচ্ছে। তো এখানে আসার পরে স্থানীয়রা কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ জানিয়েছিলেন। আমরা একটু স্থানীয় একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, এখানে কি ঘটনা ঘটছে? ভাইয়া, ঘটনা হলো এই দেওয়ালটা তো অনেক পুরানা দেওয়াল। এখন এই দেওয়ালটা আপনার ওই মালামালগুলো রাখার কারণে দেওয়ালটা আপনার ভেঙে পড়ে। যখন বৃষ্টি হইল 8:30 পৌনে 9টার মধ্যে এই দেওয়ালটা ভাঙে পড়ে। এই রোডে কিন্তু অনেক মানুষ যাতায়াত হয়, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে যাতায়াতটা কম থাকার কারণে কম মানুষ আহত হয়েছে। জি পার্বতী, আপনি শুনছিলেন আসলে এই দেয়ালটা এখানে ভেঙে পড়ার এর আগেও কিন্তু অনেকবার সংকেত দেওয়া হয়েছিল, যেহেতু পুরনো দেয়াল যার কারণে এটা ভেঙে পড়ার শঙ্কা কিন্তু আগ থেকেই ছিল। স্থানীয়রা কিন্তু আমাদেরকে এমনটাই বলছিলেন। পার্বণ, এই ছিল আমার কাছে রাজধানীর মধুবাগ থেকে সর্বশেষ। রাহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টির মধ্যে রাজধানীর মধুবাগের একটি ভবনের দেয়ালে ইট পড়ে একজন নিহত হয়েছেন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ রাত। জ্বালানি তেলের রেশনিং নিয়ে জনগণের চরম দুর্ভোগ এখনও কাটেনি। আজও রাজধানীতে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে জ্বালানি নিতে দেখা গেছে বিভিন্ন গাড়ির চালকদের। রোজা রেখে চরম ভোগান্তিতে দিন পার করছেন তারা। অন্যদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি না পেলে যে কোনো সময় বাড়তে পারে সংকট। ফরুক বাবু রিপোর্ট। মাথার ওপর প্রকোপ রোদের তাপ, তবুও পিচঢালা সড়কে এভাবেই মোটরসাইকেল নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। সবারই প্রয়োজন জ্বালানি। অনেকে এক ফিলিং স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরছেন, কিন্তু তাতেও মিলছে না তেল। শিকদার পাম্প, ওইখানে গিয়েছিলাম, যাওয়ার পরে অনেক বড় লাইন দেখছি, দেখার পরে ঘুরে আবার গেছি
সাউদার্নের ওইখানে যা বন্ধ পাইছি, বন্ধ পাওয়ার পরে এখানে আসছি আবার 1টার সময়, সামথিং 12টার থেকে ট্রাই করতে করতে 1টার সময় আসছি মাত্র, আর এখানে এসে পৌঁছাইছি। সামনে আর 50-60টা বাইক হবে, তারপর আর কি তেল পাবো। আপনার বিজয় সরণি থেকে ধরে মহাখালী অনেকগুলো পাম্প, শুধু 3টা পাম্পে তেল দিতেছে। এখন আপনি একটা জিনিস দেখেন, যদি 11টা পাম্প থাকে, 3টা পাম্পে তেল দিলে 8টা পাম্প তেল দিতেছে না। সংকটটা তো এই কারণে হইতাছে। সকালে 10টা বাজে সিরিয়াল ধরছি, এই যে পর্যন্ত এখনও নিতে পারি না, এখন নেবো আর কি। এখন 2:18 বাজে। রাজধানীর মহাখালী, মতিঝিল, বিজয় সরণি সহ বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় জ্বালানি সংকটের চিত্র। অনেক চালকদের অভিযোগ, তেল না দিয়েই বন্ধ রেখেছে পাম্প। এভাবে সংকট দেখিয়ে গোপনে বেশি দামে বিক্রি করছেন খোলা বাজারে। কৃত্রিম সংকট, আর সবাই তেল দিচ্ছে 300 টাকার, 250 টাকার, 500 টাকা। সরকার আবার পরে নির্ধারিত করছে 600 টাকা তেল দিবে, 5 লিটার, কিন্তু কোনো পাম্পে দিচ্ছে না। তারা মজুদ রেখে 300 টাকা তেল দিচ্ছে। এটা কি সম্ভব? 300 টাকা একটা ট্যাঙ্কিতে হোন্ডাতে। শুক্রবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে লক্ষ্য করা যায় জ্বালানি তেল নিতে আসা চালকদের চরম ভোগান্তির চিত্র। সব পাম্পেই দীর্ঘ লাইন। রোজা থেকে এই অপেক্ষা যেন বাড়িয়ে তুলছে দ্বিগুণ ভোগান্তি। 1 ঘন্টার বেশি সময় ধরে লাইনে থেকে এসে এখন হচ্ছে এখানে 300 টাকার তেল নিয়েছি। যদি আপনি সংকট থাকতো তাহলে একবারই থাকতো যে তেল নাই, আমি কি দেব। পাম্প মালিকরা বলছেন চালকদেরও হতে হবে মিতব্যয়ী। সংকট যে কমছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না। সড়ক পরিবহন মন্ত্রী জানান, জ্বালানি তেল নিয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে কিনা তা পুনর্বিবেচনা করছে সরকার। মনে হয় 15 তারিখের পর থেকে রেশনিং ব্যবস্থা এভাবে থাকবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচন অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী 4908টি মসজিদ, 990টি মন্দির, 72টি বৌদ্ধ বিহার, 198টি গির্জা, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য মাসিক ভাতা কার্যক্রম আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগে এই বিশেষ আর্থিক সুবিধা চালুর ঘোষণায় খুশি কর্মরতরা। বিস্তারিত থাকছে অঙ্কন চৌধুরীর রিপোর্টে। প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক সরকারি ভাতা কার্যক্রম শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের কয়েক লাখ ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকরা প্রথমবারের মতো সরকারি রাষ্ট্রীয় সম্মানী কাঠামোর আওতায় আসছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতি মসজিদের জন্য মাসিক বরাদ্দ 10,000 টাকা। এর মধ্যে ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম পাবেন 2,000 টাকা। অন্যদিকে মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের জন্য বরাদ্দ 8,000 টাকা, যেখানে প্রধান ধর্মীয় গুরু 5,000 এবং সহকারী পাবেন 3,000 টাকা করে। শুধু মাসিক সম্মানই নয়, বছরে 2টি প্রধান ধর্মীয় উৎসবে তাদের জন্য থাকছে বিশেষ ভাতার ব্যবস্থাও। ভাতাটা বর্তমানে চালু হয়েছে, আমি এতে খুবই আনন্দিত এবং আমরা অনেক সন্তুষ্ট। আমরা তো অবহেলিত, কোনো সময় সরকারি কোনো অনুদান পাই নাই। বিএনপি সরকার আসায় যায় তাই নিয়ে উদ্যোগটা নিয়েছে, এতে আমরা তাকে খুব আশীর্বাদ করি। তারেক রহমান সাহেব আমাদের যে একটা উদ্যোগ নিছে, আমাদের মসজিদের মধ্যে এরকম একটা অনুদান দিবে ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের, লাখ লাখ শুকরিয়া। এই ফার্স্ট আমাদেরকে এভাবে মূল্যায়ন করা হয়েছে, আমরা ওনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকেই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ঈদ উল ফিতরের আগে ধর্মীয় নেতাদের হাতে প্রথম মাসের সম্মানে তুলে দিতে কাজ করছে প্রশাসন। প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, এই ভাতা প্রকল্পে কোনো অনিয়ম করার সুযোগ রাখা হয়নি। কোনো মসজিদকে বাছাই করা, কোনো মসজিদকে বাদ দেওয়া, সেখানে যে দুর্নীতির সুযোগ হয় সেই সুযোগও রাখা হয়নি। পর্যায়ক্রমে সকল মসজিদ ইনশাআল্লাহ পাবে, সকল মন্দির পাবে এবং সকল গির্জা পাবে। দেশের 4,908টি মসজিদ, 990টি মন্দির, 72টি বৌদ্ধবিহার ও 198টি গির্জায় দেয়া হবে সম্মানী ভাতা। এসএসসি তথা পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শুক্রবার দুপুরে চাঁদপুরের কোচা উপজেলা পরিষদে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার আইন 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। সেই পাবলিক পরীক্ষার আইনে পরিবর্তন আনার চেষ্টা করছি। এই সংসদে যদি তা করতে না পারি তাহলেও পরীক্ষা আমাদের সুন্দর রাখতে হবে। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগের আইন যেটা আছে সেটা দিয়েই তো আমি নকল প্রতিরোধ করেছি। এখন যদি এই আইনের দুর্বলতা নিয়ে কথা বলি তাহলে তো হবে না। অতএব আমি এই এসএসসি পরীক্ষার পাবলিক পরীক্ষা এক্সামিনেশন অ্যাক্ট 1980
যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেই পাবলিক পরীক্ষায় 1980-কে পরিবর্তন আনার চেষ্টা করছি। ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়। এর মধ্যে বিএনপি কর্মী তরু মিয়াকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। বাংলাদেশে প্রথম চীনা উৎপাদন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার হোটেল রেডিসনে চীনা শিল্প বাংলাদেশের সাথে অংশীদারিত্ব শিরোনামে এই সম্মেলনে বাংলাদেশ প্রতিষ্ঠিত চীনা প্রতিষ্ঠানের 450 জন প্রতিনিধি এবং 200 জন নতুন চীনা বিনিয়োগকারী অংশ নেন। আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের উদ্যোগে ব্যাংক চায়না লিংক কনসাল্টিং কোম্পানি অনুষ্ঠানটি পরিচালনা করেন। আপন ফ্রেন্ডশিপ সেন্টারের মহাসচিব HM জাহাঙ্গীর আলম রানা, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আবু মুখলেস আলমগীর হোসেন, চীনা এন্টারপ্রাইজের ভবন ও ভূমি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ঝাং কিংবিন, ব্যাংক চায়না লিংক কনসাল্টিং কোম্পানির CEO ওয়াং ইয়াংজিন সম্মেলনে বক্তব্য রাখেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুক্তরাজ্যের বাংলাদেশ প্রেস ক্লাব। পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ব্রিটেনের মূলধারা রাজনীতিবিদ ও কমিউনিটি নেতারা। যুক্তরাজ্যের বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন টাওয়ার হ্যামলেটের লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার জামি সহ স্থানীয় কাউন্সিলের বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনা শেষে দোয়া ইফতারের আয়োজন করা হয়।